বিএনপিকে সমর্থন করেন কিন্তু সক্রিয় কোনো পদে বা সংগঠনে জড়িত নয়, তাদের একটি প্ল্যাটফর্ম হবে, নামটি ঠিকানা বাংলাদেশ। সবাই জানবে যে এরা সবাই জাতীয়তাবাদের সমর্থক, কিন্তু তারা সরাসরি কোনো জায়গায় সক্রিয় নয়। অনেক মানুষ এই ধরনের সংগঠন খোঁজে, জাতীয়তাবাদী মানুষ এই ধরনের সংগঠন খোঁজে। আমি মনে করি যে মাসুদ এবং শরীফ একটি যথার্থ সংগঠন গড়ে তুলেছে। তারা যদি আরো মনোযোগ দেয় এবং সত্যিকার অর্থেই মানে এখানকার বাংলাদেশে, ঢাকা সহ সারা দেশে তারা যদি এই সমস্ত মানুষদেরকে একত্রীভূত করতে পারে, সংঘবদ্ধ করতে পারে, ঐক্যবদ্ধ করতে পারে, তাহলে আমি মনে করি এটি একটি মানে সবচেয়ে বড় মানে বিভিন্ন সময়ে সংকটে তো দল পড়ে, তো সেই সময় তারা এক মহা রক্ষক হিসাবে কাজ করতে পারে। কারণ আমি তো জানি আমরা যখন আমরা যখন আন্দোলনে মিছিল করতাম, সমাবেশ করতাম, পুলিশ যখন বিনা কারণেই বিনা উস্কানিতেই গুলি চালাতো, আমাদেরকে ধাওয়া করত, আমরা তো পালিয়ে গিয়ে যে বাসায় উঠতাম, সবাই তো বিএনপির লোক নয়, কিন্তু হয়তো সমর্থক, আমাদেরকে খেতে দিয়েছে, আমাদেরকে জায়গা দিয়েছে, এরকম বহু ঘটনা ঘটেছে 16-17 বছর। এই মানুষ কারা? এই সমস্ত মানুষ যারা বিএনপিকে পছন্দ করেন, সমর্থন করেন, তারা আমাদেরকে সেই জায়গাটি দিয়েছে। সুতরাং তারাও যাতে নিজেরা একটা প্ল্যাটফর্মে থাকতে পারে, সেই ধরনের একটি সংগঠন আমার মনে হয় যে ঠিকানা বাংলাদেশ হতে পারে। এবং মাসুদ এবং শরীফ দুজনকেই আমি ওদের আরো ছোটবেলা থেকে এবং আমার বয়স যখন আরো কম তখন থেকে ওদেরকে চিনি। অত্যন্ত ভালো সংগঠক, দক্ষ সংগঠক এবং অত্যন্ত মৃদুভাষী। এরা এটা করে তুলতে পারবে বলে আমি মনে করি। কারণ আমাদের এখন যে পরিস্থিতি, আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। আমরা ডানে বামে তাকিয়ে চলতে হচ্ছে না, কিন্তু সংখ্যা কিন্তু দিন দিন আমাদের বাড়ছে। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? ডক্টর ইউনূস সাহেব পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা গণতন্ত্রের দেশগুলো অত্যন্ত তাকে পছন্দ করে, এবং এদেশের মানুষ পছন্দ করে যে দেশের একজন গুণী মানুষ যিনি আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন। তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে হবে কেন? আমরা অনেক বিষয় সরকার সমালোচনা করি, কারণ আমরা গণতন্ত্রের পথে, গণতন্ত্রের উত্তরণ আরো ঘটবে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার সরকার গঠন করবে। এই একটা পরিবেশের মধ্যে দিয়ে যখন এসছি, যখন একটা ভয়ঙ্কর রক্ত পিপাসু এক দানবকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে দেশের শিশু, কিশোর, তরুণ, ছাত্র জনতা, সেই দেশে কেন আবার শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যার ঘটনার পুনরাবৃত্তি? বুঝলাম ছেলেটি খারাপ, বুঝলাম ছেলেটা অপরাধী, সেই অপরাধ মাপা এবং বিচার করার দায়িত্ব তো আদালতের। সেই আদালত যাতে ঠিক মতো কাজ করতে পারে, নির্ভয়ে কাজ করতে পারে, ন্যায় বিচার করতে পারে, এইটা নিশ্চিত করার দায়িত্ব জনগণের সমর্থিত একটি সরকারের। আর ডক্টর ইউনূস সাহেবের সরকারকে এদেশের গণতন্ত্রকামী মানুষ সমর্থন করেছে। হ্যাঁ, চাল ডালের দাম বাড়ছে, চালের দাম এখনো অনেক তীব্র, আবার কিছু কিছু জিনিসের দাম কমে আসছে। আমরা তো এইভাবেই সমালোচনা করব। সরকারের ভালো পদক্ষেপগুলোর আমরা সমর্থন দিব, কিন্তু যেগুলো ব্যর্থ হচ্ছে সেগুলোর জন্য সমালোচনা করব। একটা গণতান্ত্রিক সরকার তো সমালোচনাকে গ্রহণ করা, বরণ করা
সেই বরণ করার মধ্যে দিয়ে সেই সরকারের শ্রেষ্ঠত্ব নির্ভর করে। তো ডক্টর ইউনূস নির্বাচিত সরকার না হলেও সমস্ত রাজনৈতিক দলের সমর্থিত সরকার, অর্থাৎ জনগণের সমর্থন আছে। কিন্তু সেই সরকারে আবার হাসিনার আমলের পুনরাবৃত্তি হবে। একজন যুব কর্মী বা যুব নেতা অপরাধী হলেও আপনি তাকে তো পুলিশের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে আদালতে তাকে পেশ করবেন, কিন্তু তাকে আপনি লাশ করে তার পিতামাতার কাছে ফেরত দিবেন, তাহলে কি লাভ হবে? এই যে এত রক্তাক্ত লাশ, এত রক্ত স্রোত, রাজপথে রাজপথে রক্তের আলপনা, তাও কি আহাদের মতো 5 বছরের শিশু, ফারহানের মতো 17 বছরের কিশোর, মুগ্ধের মতো 18-19 বছরের একটি তরুণ প্রাণ আবু সাইদ নির্ভীক চিত্তে নিজের শার্টের বোতাম খুলে যে শেখ হাসিনার পুলিশের গুলি বরণ করেছে, এই যে আত্মদান, এই আত্মদান তো একেবারেই ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। এটা তো কেউ কাম্য হতে পারে না। আজকে আপনারা দেখুন, দেশ বিদেশ থেকে তো চক্রান্ত ষড়যন্ত্র তো যাচ্ছে। এত বড় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে, সেই আশার যাতে আরো বেশি ফলপ্রসূ হয়, সেই যাতে আশা যাতে মানুষের পূরণ হয়, সেই প্রত্যাশা নিয়েই তো এদেশের জনগণ, রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক সংগ্রামী ছিল তাদেরকে সমর্থন দিয়েছে। মানুষ প্রত্যাশা করছে অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ একটি নির্বাচনের। আমাদের দেশের যে অর্জন সেটা আমাদের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি দেশ থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার করা হচ্ছে। এইরকম একটি ভয়ঙ্কর, অত্যাচারী, লুণ্ঠনের রত একটি সরকারের পতনের পর সেই সরকারকে এবং সেই সরকার কেন পতন হলো এই আফসোস, এই অনুশোচনায় ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছে, তো এই যে পরিস্থিতি, এই যে মানে বৈদেশিক ভাবে যে চক্রান্ত হচ্ছে, এগুলো তো মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সঠিক পথে এগোতে হবে। যে সঠিক পথ থেকে যদি আমরা বেঠিক হয়, তাহলে তো ওরা আরো সুযোগ দেবে। বাংলাদেশের সেনাবাহিনী একটি গর্বিত সেনাবাহিনী, আমরা দেখেছি যখনই যাই হোক, কিন্তু চূড়ান্ত ভাবে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। সেই সেনাবাহিনী সম্পর্কে ভারতের পশ্চিম বাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানা ধরনের অপমানজনক মন্তব্য করে প্রতিবেদন করছে। কারণ কি? কারণ এইটাই যে তাদের পছন্দ মতো যে সরকারটি ছিল সেই সরকারটি নেই। তারা এক ধরনের অনুশোচনায়, এক ধরনের বেদনায়, এমন এক মনোবেদনায় ভুগছে যে তারা মানে ক্রমাগত ভাবে মিথ্যা বয়ান তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার তারা চেষ্টা নিয়েছেন, বা মানে আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার করার চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি তো অনেক ভালো, অনেক মানে সুস্থির, শান্তি সেখানে বিরাজ করছে, কিন্তু এইটা তারা পছন্দ করছে। কারণ শেখ হাসিনার মাধ্যমে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারত, কিন্তু এদেশের জনগণ তার নিজের ইচ্ছায় তার সরকার কেমন হবে, তার পররাষ্ট্রনীতি কেমন হবে, তার আভ্যন্তরীণ নীতি কি হবে, এইটা নির্ধারণ করার শেখ হাসিনার আমলে কোনো সুযোগ ছিল না। ওই দেশটি শেখ হাসিনার মাধ্যমে তাদের নীতি, তাদের পলিসি এখানে বাস্তবায়ন করেছে। এখন সেইটা হাতছাড়া হওয়া যাতে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে মানে অপপ্রচার এবং অপতথ্য তারা বিতরণ করছেন, প্রসারিত করছেন মিথ্যা কথা। আমরা বিস্ময়ে দেখছি যে ভারত তো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ, আমরা যেমন তাদের বিভিন্ন
বাংলাদেশের প্রতি আচরণের কারণে আমরা যেমন সমালোচনা করি, কিন্তু দেশের আভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য তো আমরা তাদেরকে প্রশংসাও করি। তাদের যে ডেমোক্রেসির ইন্টারনাল বিউটি, তার জন্য তো আমরা তাদেরকে প্রশংসাও করি। কিন্তু তাদের আমি দেখেছি সেখানে আনন্দবাজার পত্রিকা তো নিজেকে সেকুলার পত্রিকা বলেই বলে, কিন্তু আমি ওখানে দেখেছি যারা সেকুলার বলেও দাবি করে তাদেরও অত্যন্ত গভীরে কোথায় যেন একটা সাম্প্রদায়িকতা কাজ করে। সেখানে কেউ সেকুলার আছেন বলে দুই তিনটা লোক থাকতে পারেন, অরুন্ধতী রায় সহ কয়েকজন ব্যক্তি হয়তো থাকতে পারে, অমর্ত্য সেন, অরুন্ধতী রায়, এরা ছাড়া আমার মনে হয় আর কেউ সেখানে সেকুলার না। হিন্দু মুসলমান সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হচ্ছে বাংলাদেশ, ভারত না, বাংলাদেশ সেটা উদাহরণ। সেইখানে তারা শেখ হাসিনার পতনের পর একের পর এক কথা বলে, অপপ্রচার, অপতথ্য। বন্ধুরা আমার, আজকে এই সব বিষয়গুলো তো সামনে আছে, সুতরাং অত্যন্ত সতর্কতার সাথে ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার, তাকে তো রাষ্ট্র করতে হবে। আর রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে আছেন, সে বাচ্চা ছেলেই থাকুক আর সিনিয়র মানুষরা থেকে, সবার প্রতি তো আস্থা রেখেছে মানুষ, কিন্তু মানুষের আস্থার সংকট হয়ে থাকবে। আপনার যদি বৈষম্য বিরোধী ছাত্র, তাদের যে অবদান, সেই অবদান তো আমরা গর্বের সাথে সবসময় উল্লেখ করি।